বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে ক্লাসটি নেব সেটা সাধারণ গণিত পরিমিতি অংশ, অধ্যায় 16.4। শুরু করা যাক। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক, সাতনাই কলোনি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডিমনা নীলফামারী, নবম শ্রেণী গণিত। এখানে আমরা কিসের ছবিগুলো দেখতে পাচ্ছি? এই ছবিগুলো কোন আকৃতির দেখে বলো। এখানে পাইপ দেখা যাচ্ছে, মাপসোম, তারপরে একটা মোম, একটা ব্যাটারি, ফ্যানের ব্যাটারি, একটা কৌটা এবং একটা কি দেখা যাচ্ছে এখানে, একটা চুম্বক। এগুলো কোন আকৃতির মনে হচ্ছে তোমাদের কাছে? তোমরা কি বলতে পারবে কোন আকৃতির মনে হচ্ছে এগুলো? একটু চিন্তা করে বলো। এগুলো হচ্ছে ব্যালন আকৃতির। এগুলোকে বলবো আমরা ব্যালন আকৃতির। তো আজকের পাঠ হলো সমবৃত্ত ভূমিক ব্যালন এবং ব্যালন সম্পর্কিত গাণিতিক সমাধান, অধ্যায় 16.4। ব্যালন অঙ্কন করতে পারবো, সূত্র প্রয়োগ করে ব্যালনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে পারবো, সূত্র প্রয়োগ করে ব্যালন সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আমরা এই পাঠ শেষে এই তিনটি শিক্ষণফল জানতে পারবো। এখানে দেখো একটা, এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে এটা কিসের চিত্র? এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা আয়তাকার বস্তু, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এখন এটাকে আমরা বলবো অক্ষ। এই অক্ষকে কেন্দ্র করে যদি আমরা এটাকে চতুর্দিকে ঘোরাই তাহলে যে বস্তুটি পাবো সেটি হচ্ছে ব্যালন। একটি আয়তাকার বস্তুর একটি অক্ষকে কেন্দ্র করে চতুর্দিকে ঘোরালে যে আয়তন বিশিষ্ট বস্তুটি আমরা পাবো সেটি হলো ব্যালন। এটাকে চতুর্দিকে ঘুরাইলাম তাহলে এই ধরনের ব্যালন আকৃতি একটি বস্তু পাওয়া যাবে, গোলাকার এবং লম্বা। এটাকে আমরা বলবো সমবৃত্ত ভূমিক ব্যালন। আমরা এই আকৃতিটাকে কি বলবো? সমবৃত্ত ভূমিক ব্যালন বা সিলিন্ডার। ব্যালন আমরা এই ব্যালনের নিচে যে একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে এটাকে বলবো ভূমি। তাহলে কয়টা বৃত্ত আছে উপরে এবং নিচে একটা ব্যালনের? দুইটা বৃত্ত। দুইটা বৃত্তের কি থাকবে? ব্যাসার্ধ। সমবৃত্ত ভূমিক ব্যালনটির ভূমির ব্যাসার্ধ আর হলে ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ ব্যালনের ভূমির ক্ষেত্রফল মানে ব্যালনের ভূমিটা যেহেতু একটি বৃত্ত আকৃতির, বৃত্তের ক্ষেত্রফলই হবে সমবৃত্ত ভূমিক ব্যালনটির ভূমির ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটি কি আমরা জানি? পাই আর স্কয়ার বর্গ, পাই আর স্কয়ার বর্গ একক। এটাকে বলবো আমরা ব্যালনের উচ্চতা। এটা বলবো আমরা ব্যালনের উচ্চতা। আর এটাকে বলবো, এই বাহুটাকে বলবো ব্যালনের ভূমির ব্যাসার্ধ। তাহলে ভূমিটা হচ্ছে বৃত্ত আকৃতির, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি পাবো? ভূমির পরিধি গুণন উচ্চতা। বৃত্তের পরিধি সূত্রটা কি? 2 পাই আর। তার সাথে যদি আমরা উচ্চতা গুণন করি, হ্যাঁ, তো 2 পাই আর গুণন এস, তাইলে ব্যালনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2 পাই আর এস বর্গ একক। মনে থাকবে? আচ্ছা, আমরা এখন লক্ষ্য করব একটা ব্যালনের
কয়টা ক্ষেত্র, কয়টা পিঠ? তিনটা, দুইটা বৃত্ত আর একটা আয়তাকার ক্ষেত্রফল, যেটাকে আয়তাকার একটি বস্তুকে যদি আমরা কোনো গোলাকার বস্তুর উপর মুড়িয়ে দিই, তাহলে যে পৃষ্ঠটা পাবো সেটা আমরা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এই তিনটা, এই যদি উপরের বৃত্ত, নিচের বৃত্ত এবং মাঝখানের বক্রতলের ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে আমরা ওই বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দুইটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এবং বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এস, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। সম্পূর্ণ তল বলতে দুইটা বৃত্তাকার ক্ষেত্রফল এবং একটি আয়তাকার ক্ষেত্রফল। তাহলে পাই আর স্কয়ার এস প্লাস 2 পাই আর এস প্লাস পাই আর স্কয়ার। তাহলে আমরা এখন পাচ্ছি 2 পাই আর এস প্লাস পাই আর স্কয়ার, যদি দুইটা আছে যোগ করলে 2 পাই আর স্কয়ার। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2 পাই আর। তাহলে কি থাকতেছে ভিতরে? এইচ প্লাস আর। তাহলে আমরা যদি এখন বলি যে একটি বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্রটি কি? 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। হ্যাঁ, একটি বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্রটি কি? একটি বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্রটি কি? 2 পাই আর ইনটু h প্লাস r। হ্যাঁ, 2 পাই আর ইনটু h প্লাস r, পাই আর স্কয়ার গুণন h। অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে ওই বেলনের কি পাওয়া যাবে? আয়তন পাওয়া যাবে। তাহলে পাই আর স্কয়ার h ঘন একক। পাই আর স্কয়ার h ঘন একক কার আয়তন? একটি বেলনের আয়তন। আমরা লক্ষ্য করো, একটা পাইপ দেখতেছি। এই পাইপটা কোন আকৃতির? এই পাইপটা অবশ্যই একটি বেলন আকৃতির। আমরা এই বেলন আকৃতি পাইপের গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে গাণিতিক সমস্যাটি একটু লক্ষ্য করো। কি লেখা আছে আলামিন, পড়ো দেখি। চিত্রে লোহার পাইপটির ভেতরে ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। হ্যাঁ, এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে এই যে পাইপটা আছে এর বাইরের ব্যাস এবং ভিতরের ব্যাস দেওয়া আছে এবং এর উচ্চতা দেওয়া আছে কত? 5 মিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, এখানে কিন্তু একটা ভুল দেখা যাচ্ছে। তোমরা যেহেতু সায়েন্সের ছাত্র, এখানে ওজন হবে না, এখানে হবে ভর। এই জিনিসটা বুঝতে পারছো? ওজন কোথাও লিখছে, আবার একক লিখছে গ্রাম বা কেজি, সেই হিসেবে এটা ওজন হবে না, এটা হবে ভর। তাহলে আমরা আয়তন নির্ণয় করতে হবে। সম্পূর্ণ পাইপটির আয়তন নির্ণয় করব, তারপরে এর ভিতরের ফাঁকা অংশের আয়তন নির্ণয় করব। সম্পূর্ণ পাইপের আয়তন থেকে যদি ফাঁকা অংশের আয়তনটি বাদ দেই, তাহলে আমরা পাইপটি যে লোহা দিয়ে তৈরি সেই লোহার আয়তন পাবো। আমি আবারও বলছি যে এখানে বলা হয়েছে যে এই পাইপটা লোহার তৈরি, কতটুকু লোহার প্রয়োজন হচ্ছে এই পাইপ তৈরি করতে, আমরা এই লোহার পরিমাণ নির্ণয় করব। যেহেতু পাইপটি একটি বেলন আকৃতির, আমরা বেলনের আয়তনের সূত্র জানি। বেলনের আয়তনের সূত্র, তাহলে আমরা এখন সম্পূর্ণ পাইপের আয়তন নির্ণয় করবো একবার, তারপরে ফাঁকা অংশের আয়তনটা নির্ণয় করব। সম্পূর্ণ পাইপটার আয়তন থেকে যদি আমরা ভিতরের ফাঁকা অংশের আয়তনটা বাদ দেই, তাহলে ওই পাইপটি লোহা, কতটুকু লোহা দিয়ে তৈরি সেই লোহার আয়তন বের হবে। তাহলে আমরা আসো আমরা এখন অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। পাইপের ভিতরের ব্যাস দেওয়া আছে, এটা D1 ধরলাম। কত দেওয়া আছে দেখে বলো। পাইপের ভিতরের ব্যাস D1, এই ভিতরের ব্যাসটা কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। বুঝা যাচ্ছে?
গাণিতিক সমস্যাটা থেকে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে পাইপের ভিতরের ব্যাসার্ধ R1 সমান কত হবে? 12/2, 12/2 কত সেন্টিমিটার হলো? 5 সেন্টিমিটার। এবার পাইপের বাইরের ব্যাস D2, পাইপের বাইরের ব্যাসটা কত সেন্টিমিটার দেয়া আছে? 14 সেন্টিমিটার। তাহলে তো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। সেটা হলো যে চিত্রে লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। এখানে দেখো এই যে পাইপটা আছে, এখানে এই যে পাইপটা, এই পাইপটা কিসের তৈরি? লোহার তৈরি। তা পাইপের লোহা, পাইপটা কোন বেলন আকৃতির, তাই না? পাইপটা হলো বেলন আকৃতির। জি স্যার, তো বেলন আকৃতির। হ্যাঁ, তাহলে পাইপের ভিতরের যে হলুদ অংশটা আছে এটা কিন্তু ফাঁকা অংশ। তো সম্পূর্ণ বেলনের আয়তন থেকে যে আমরা এই যে হলুদ অংশের ওটাও বেলন আকৃতির, ওটার অংশ যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা বেলন পাইপটি কি কতটুকু লোহা দিয়ে তৈরি সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের দুইটা আয়তনের সূত্র বের করতে হবে। আমরা এখন দেখলাম ফাঁকা অংশ সহ সম্পূর্ণ বেলনের ব্যাসার্ধ এটা ধরলাম R1, আর শুধুমাত্র ফাঁকা অংশটা যেটা হলুদ অংশ দেখা যাচ্ছে এটার ব্যাসার্ধ দিলাম R2। তাহলে আমরা এখন দেখতেছি যে পাইপের ভিতরের ব্যাস কত দেওয়া আছে? পাইপের ভিতরের ব্যাস 12 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে পাইপের বাইরের ব্যাস 14 সেন্টিমিটার। তাহলে পাইপের বাইরের ব্যাসার্ধ 14/2 অর্থাৎ 7 সেন্টিমিটার। পাইপের উচ্চতা কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার, 5 মিটার। তাহলে 5 মিটারকে আমরা সেন্টিমিটার, পাইপের উচ্চতা এই সমান 5 মিটার, 5 মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করলে 100 দ্বারা গুণ করব, 500 মিটার সেন্টিমিটার হবে। এখন পাইপের লোহার আয়তন সমান, অর্থাৎ এখানে সম্পূর্ণ পাইপের আয়তন থেকে পাইপের ভিতরের ফাঁকা অংশের আয়তন বিয়োগ করলাম। পাই R2 স্কয়ার এস মাইনাস পাই R1 স্কয়ার এস। এখান থেকে আমরা পাই এবং এস কমন নিলে R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার। এখন পাই এর মান বসাই দিই আমরা, এস কত? 500 ইনটু পাই, আর এর মান 7 স্কয়ার মাইনাস R2 এর মান হচ্ছে 6, তাহলে 6 স্কয়ার। তাহলে 500 পাই গুণন 7 স্কয়ার হচ্ছে 49 মাইনাস 6 স্কয়ার মানে 36 বা 36। তাহলে আমরা পেলাম এখন 500 গুণন পাই গুণন 49 থেকে 36 বিয়োগ করলে হচ্ছে 13। তাহলে আমরা পাচ্ছি 500 পাই মান হচ্ছে কত? 3.1416 গুণন 13। এটা গুণ করে আমরা পাইলাম কত? এটা গুণ করে পাচ্ছি 20,420.4 ঘন সেমি। এখন দেখো এক ঘন সেমি লোহার ভর কত দেওয়া আছে? 7.2 গ্রাম। তাহলে মোট কত আয়তনের লোহা পাইলাম আমরা? মোট পাওয়া গেল 20,420.4 ঘন সেমি। এর আয়তন হবে 7.2, এখানে 7.7, এখানে 7.2। ভালো করে লক্ষ্য করো, 7.2 গুণন 20,420 গুণন 0.4। আমরা গুণ করে পাচ্ছি এখানে 1,47,026.88 গ্রাম। এটাকে আমরা কেজিতে প্রকাশ করব। তাহলে 1000 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 147.027 কেজি। তাহলে এই লোহার পাইপটি কতটুকু লোহার প্রয়োজন ছিল তৈরি করতে? 147.027 কেজি। হ্যাঁ, এবার
দলগত কাজ কি লেখা আছে পড়ো দেখি, শাহপুরাণ পড়ো। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 5 মিটার। 5 মিটার 5 মিটার সেন্টিমিটার এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে আয়তনের সূত্র, যেখানে আয়তনের সূত্রটা কি, পাই আর স্কয়ার এস, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এস। সেখানে আর এর মান 5 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। এটা প্রয়োগ করলে আমরা কিন্তু বেলনের দুইটা, একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন, এই দুইটা উত্তর বের করতে পারবো। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এবং অঙ্কটি করে তোমরা গ্রুপে পাঠিয়ে দিবে। এবারে আসি, বেলন কাকে বলে? কে বলতে পারবে? আচ্ছা আমি বলছি, একটি আয়তাকার কোনো বস্তুর একটি অক্ষকে কেন্দ্র করে চতুর্দিকে ঘোরালে যে বস্তুটি তৈরি হয় তাকে বলা হয় বেলন। বেলনের আয়তন নির্ণয়ের সূত্রটি কি? কে বলতে পারবে? বেলনের আয়তন নির্ণয়ের সূত্রটি, বেলন আয়তন নির্ণয়ের সূত্রটি হচ্ছে পাই আর স্কয়ার এইচ। বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি 2 পাই আর এইচ। তোমরা এখন বাড়ির কাজ লিখে দাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার একটি বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘন বস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তোমরা বুঝতে পারছো? এটা বাড়ির কাজ থাকলো, অর্থাৎ এটা একটা বেলন তৈরি হবে। বেলনের প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার আর উচ্চতা হবে 12 সেন্টিমিটার। তাহলে যে বেলনটি পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করবে এবং এই বাড়ির কাজটা তোমরা বেশ সুন্দর করে খাতায় করে গ্রুপের মধ্যে আপলোড দিয়ে দিবে, আমি তখন দেখব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।